আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের আকাশে কালো মেঘ, সেনা ছাউনি থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই কেমন একটা গুমোট অবস্থা। পর্দার আড়ালে কিংবা আমাদের চোখের সামনে কি ঘটছে, আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত নেবেন। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। কিন্তু আসল ঘটনা নিয়ে আমি আগেই আপনাদের বলেছি, চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো নাকি তার ঝুঁকি আরো বাড়লো, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সভাপতি নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি, এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে, বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে, তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাক্টটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল
জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং, এবং সেই মিটিং এ তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিং এ ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি, এবং আমি যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হয়েছে যে পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন। তো তিনি এখন এই পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এই ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি এবং অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি, এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বম্বিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেনি। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে, এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে। অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ
মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর এ বিষয়েও সার্জিও গোর একটা প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর স্থগিত হয়েছে, সাসপেন্ড। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সরকারের পক্ষ থেকে ইন ডিটেলস বলা হয়নি। বিভিন্ন পত্রপত্রিকা, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেছেন, তারা নিজ নিজ ধারণা অনুযায়ী নানা রকম ন্যারেটিভ তৈরি করেছেন। কিন্তু ইন ডিটেলস আসলে আমি যতটুকু শুনেছি, আমার আসলে কারো বক্তব্য ইন ডিটেলস মনে হয়নি। এমনকি সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, যারা এই ভারতের বিষয়টি দেখছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, দে আর নট দ্য প্র্যাগম্যাটিক। দ্বিতীয়ত, এই যে পররাষ্ট্র বিষয়গুলো, যেমন শামা ওবায়দ আছেন, মাহাদি আমিন আছেন, খলিলুর রহমান আছেন, মানে তারা কেউই ভারতের গুড বুকে নেই। দ্বিতীয়ত, এখানে অজিত দোভালের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি রূপে এক ভদ্রলোকে পাঠানো হয়েছে। সেই ভদ্রলোক হয়তো প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠজন, তাকে বিশ্বাস করেন, কিন্তু মিলিটারি ডিপ্লোম্যাসি, তারপর সিভিল ডিপ্লোম্যাসি, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, কোনো একটা বিষয়ে তার যে সফলতা, বিশেষ করে অজিত দোভালের মতো দুনিয়া কাঁপানো একজন কূটনীতিবিদ, একজন মিলিটারি স্পেশালিস্ট, একজন মানে যাকে বলা হয় এ যুগের প্র্যাকটিক্যাল জেমস বন্ড। জেমস বন্ড বলতে আমরা যা বুঝি, সে যদি সেলুলয়েডের পর্দা থেকে বের হয়ে এসে ভারতের মতো একটা বিশাল রাষ্ট্রে ঠিক সেই জেমস বন্ডের মতো বিভিন্ন কাণ্ড ঘটান, সেই কাণ্ডের হোতা হলেন এখন অজিত দোভাল। এবং ভারতে অজিত দোভালের যে প্রভাব, তার যে গ্রহণযোগ্যতা এবং তার জনপ্রিয়তা, ভারতবর্ষের দ্বিতীয় পিস স্বাধীনতার পরে এখন পর্যন্ত আসেনি। তাকে কংগ্রেস পছন্দ করে, মোদি পছন্দ করেন, তাকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী পছন্দ করেন, তাকে মিলিটারি পছন্দ করে, সিভিল সার্ভিস পছন্দ করেন, ইচ অ্যান্ড এভরিবডি। শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে চলচ্চিত্র জগতের যত মানে যাকে বলে গ্ল্যামার রয়েছেন, সব গ্ল্যামারের মধ্যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে মানে গ্ল্যামারাস যে পার্সোনালিটি, তিনি হলেন অজিত দোভাল। তার একটা অটোগ্রাফের জন্য, তার সাথে বসার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য এই যারা নায়িকা গায়িকা রয়েছেন, পাগলের মতো যাকে বলা হয় বসে থাকেন। কঙ্কনা রানাওয়াত আপনি চিনেন, যে এই মুহূর্তে খুব আউটস্পোকেন একজন সংসদ সদস্য এবং ভারতের অন্যতম শীর্ষ সিনেমার নায়িকা। কয়েক বছর আগে তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার স্বপ্ন কি। আমি আসলে তখনও পর্যন্ত অজিত দোভালের নাম শুনিনি। তো তিনি বলছিলেন যে অজিত দোভালের সঙ্গে যদি আমার কখনো দেখা হয়, তার সঙ্গে যদি আমি 1 মিনিটের জন্য কথা বলতে পারি এবং তার একটা অটোগ্রাফ সংগ্রহ করতে পারি, আমার জীবনে এসে তার কোনো প্রাপ্তি নেই। তো বোঝার চেষ্টা করুন যে কঙ্কনা রানাওয়াত যখন এই কথা বলছেন, আজ থেকে 5-7 বছর আগে,
আর যে সময় আমার মতো মানুষ আমরা অজিত দোভালের নাম শুনিনি, ঠিক সেই সময় ভারতের অভ্যন্তরে অজিত দোভাল কোন পর্যায়ে তার মানে যাকে বলা হয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা পৌঁছায় গেছে। তো সেই অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যাকে পাঠানো হলো, আমি এই তাদের দুজনের হ্যান্ডশেক করার ছবি দেখলাম, সবকিছু দেখলাম। এটা বিবেচনা আমি কিছু বললাম না, যেহেতু তিনি সরকারকে রিপ্রেজেন্ট করবেন। কাজেই এখানে কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারবো না। এর আগে সেখানে গেলেন জনাব খলিলুর রহমান। খলিলুর রহমান বেশ কয়েক দফা তিনি ফেল করেছেন। তিনি সেই এখন তো তিনি পররাষ্ট্রমন্ত্রী, তার আগে তিনি যখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সেই সময়টাতে প্রাণান্ত চেষ্টা করে তিনি সাইড লাইনে বিমস্টেকের বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাস্ট একটা বৈঠকের ব্যবস্থা করতে পারেননি। আবার যখন জয়শঙ্কর বাংলাদেশে এলেন, সেই বেগম জিয়ার যেটাকে বলা হয় ফিউনারাল যে অনুষ্ঠান, জানাজার অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণের জন্য ঠিক সেই সময়টাতে পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ, জনাব খলিলুর রহমান সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করেছিলেন জাস্ট টু সে হ্যালো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা হ্যালো বলবে, সেই জিনিসটাও তিনি করতে পারেননি। কাজেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, সম্পর্ক তৈরি করার জন্য এখন যে খেলোয়াড় যারা আছেন, দে আর নট অ্যাপ্রোপ্রিয়েট, দে আর নট অ্যাট অল অ্যাপ্রোপ্রিয়েট। অন্যদিকে যারা আছেন, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, জনাব টুকু সাহেব আছেন, মনে করা হয় যে তারা ভারত বন্ধু, কিন্তু যে কিছু ছবি বা তাদের যে কিছু কর্মকাণ্ড আমরা যেটা দেখেছি, যতটা আমি বুঝেছি, অমিত শাহের সঙ্গে এদের যে পারস্পরিক বৈঠক, সেই বৈঠকে যে দৃশ্য আমরা দেখেছি তাতে মনে হয়েছে সেখানেও ঠিক কূটনৈতিক লেভেলে তাদের সঙ্গে সমঝোতা করার মতো সেই রাজনীতির যে প্রজ্ঞা বা তাদের যে পার্সোনালিটি, এটি আগেও ছিল না, এখন আছে কিনা আল্লাহ বলতে পারেন। অন্যদিকে যে বাংলাদেশে দীনেশ ত্রিবেদী এসেছেন, এখন যে যাকে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত, পূর্ণ মন্ত্রী মর্যাদায়, অন্যদিকে অজিত দোভাল এবং ভারতের যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির যিনি সাধারণ সম্পাদক তিনি, এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং যিনি প্রতিরক্ষা মন্ত্রী। তো অজিত দোভাল, রাজনাথ সিং এবং যে কংগ্রেসের যিনি মানে বিজেপির যিনি এখন সেক্রেটারি যিনি রয়েছেন, তারা নিয়মিত ঘন ঘন মানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী ঘন ঘন কলকাতা আসছেন, ঘন ঘন ত্রিপুরা আসছেন, ঘন ঘন শিলিগুড়ি চিকেন নেকের ওখানে তারা যাচ্ছেন। আর ঠিক সেই সময়টিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটার কোন রকম উন্নয়ন নেই। এই মুহূর্তে আমাদের কতগুলো ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একেবারে এক নম্বরে যেটা আছে গঙ্গা পানি চুক্তি। সেই গঙ্গা পানি চুক্তিটা নবায়ন করার সময় চলে এসছে, এটা শেষ হয়ে গেছে। এবং এটা দুর্ভাগ্য হলো যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতা এসেছিল, সেটা কি 2001 অথবা সম্ভবত না 1991 সনে, পুরো সময়টা কিন্তু যেগুলো আমি এখন এই মুহূর্তে তথ্যটা আমার কাছে একজাক্ট মানে একটা সময় মানে আইদার 91 থেকে 96 অথবা 2001 থেকে 2005 যখন গঙ্গা চুক্তিটা ছিল না, পানি চুক্তি ছাড়াই বিএনপির পুরো সময়টা বিএনপি পার করে দিয়েছে। কিন্তু তখন মিডিয়া ছিল না,
ফলে এই চুক্তি না থাকার কারণে আমাদের কি কি ক্ষতি হয়েছে সেটা ন্যাশনাল অ্যাওয়ারনেস তখন হয়নি, কিন্তু এখন এটা সম্ভব না। এখন যেদিন থেকে গঙ্গা চুক্তি হবে না সেই দিন থেকে এই অসংখ্য ইউটিউবার বসে বসে মাপবে আজকে কতটুকু পানি আসলো, কিউসেক পানি আসলো। এদিকে আমরা 3টি বিষয়, মানে যাকে বলা হয় একেবারে 3টি অ্যাটমিক বোম আমাদের জন্য, বা 3টি সুনামি বা 3টি আগ্নেয়গিরি আমরা পুঁতে রেখেছি ভারতের সঙ্গে। একটা হলো তিস্তা ব্যারেজ, যেটা চীন করে দেবে। 2 নম্বর হলো তিস্তা পানি চুক্তি, যেটা ভারতের সাথে করতে হবে। আরেকটি হলো গঙ্গা ব্যারেজ। এগুলো দিয়ে আমরা মানে খুব বাংলাদেশে মানে দাপট দেখাচ্ছি, এবং এই জিনিসগুলো আসলে 15 দিনে 1 মাস আপনি জনগণের যে জনমত রাখতে পারবেন, তারপরে মানুষ এগুলো বাস্তবে দেখতে চাইবে এবং এগুলোর উপকার সুবিধা এগুলো মানুষ বুঝতে চাইবে। কিন্তু যখন দেখা যাবে না গঙ্গা ব্যারেজ হচ্ছে না, 34,000-36,000 কোটি টাকা দিয়ে গঙ্গা ব্যারেজ হচ্ছে না, কেউ টাকা দিচ্ছে না, আর এটা কোনো উপকারও আসছে না, পানি নেই, গঙ্গা চুক্তিতে পানি নেই, আমি ব্যারেজ দিয়ে কি করবো, তিস্তা পানি চুক্তি হচ্ছে না, ব্যারেজ হচ্ছে না, তখন সরকার খুব বিপদে পড়বে, ভীষণ রকম বিপদে পড়বে। এই গেল একটা। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা দাকুমলা করার জন্য চীন যে চালগুলো দিয়ে রেখেছে, 1 নম্বর চাল হলো একটা করিডর, বাংলাদেশ থেকে একেবারে কুনমিং পর্যন্ত যে রাস্তা যাবে, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, মায়া সিল্ক রুট। এটা যাকে বলে মানে এটা আগে যেমন কলকাতা দিয়ে হওয়ার কথা ছিল, এটা কলকাতায় বাদ দিয়ে এখন বাংলাদেশ, মায়ানমার, চীন যেটা করবে। এটা ভারতের সঙ্গে আমাদের একটা অ্যাটমিক বোম তৈরি হয়ে আছে। উত্তরবঙ্গে লালমনিরহাটে যে একটা সামরিক বিমান ঘাঁটি চীনের যাকে বলে অর্থায়নে তৈরি হবে, এটা একটা ঝামেলা হয়ে আছে। উত্তরবঙ্গে 1000 বেডের বেশ কয়েকটি চীনা যাকে বলা হয় হাসপাতাল তৈরি হবে, এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলো হলো প্র্যাকটিক্যাল, একদম দৃশ্যমান। আর এর বাইরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেই 10 ট্র্যাক মামলা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে চীনা মদত এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে, এই বিষয়গুলো সরকারের সঙ্গে আসলে ভারত সমঝোতা করতে চাচ্ছে। আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেবের ক্ষমতা আরোহণ, তার দেশে আসা, এর পেছনে ভারতের একটা নিদারুণ আশীর্বাদ ছিল। তো সেই আশীর্বাদটা এই গত 4-5 মাসে সরকার কাজে লাগাতে পেরেছে, দৃশ্যমান কোনো রিলেশন তৈরি হয়েছে, এটার ন্যূনতম কোনো ভিত্তি নেই, কোনো রকম ভিত্তি নেই। এক্ষেত্রে সরকার যারা আছে তারা এই আমাদের মতো যারা ইউটিউবিং করি বা রকচটা কিছু মানুষ আছেন যারা খুব ভারত বিরোধী, খুব জঙ্গি বিরোধী, এদের তারা যদি ঢাকা শহরে কোনো একটা অনুষ্ঠান আহ্বান করেন, এরা সবসময় পরগাছা, কিছু লোক আছে পরগাছা, বড় বড় লোকজন আছেন, এরা কখনো জামাতের উপর ভর করে, কখনো হেফাজতের উপর ভর করে, কখনো এনসিপির উপর ভর করে, কিন্তু এদের নিজস্ব যোগ্যতায় মানে একেবারে নিজস্ব যোগ্যতায় ঢাকা শহরে বা ঢাকার বাইরে ছোট্ট একটা অনুষ্ঠান করে 50 জন লোক জড়ো করা, মানে এমনি আগ্রহ নেই তাদের বক্তব্য শুনতে, 50 জন লোক আসবে, এরকম সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। এরকম কতগুলো রকচটা, এরকম কতগুলো যাকে বলা হয় যে বিভিন্ন অনুষ্ঠান যারা আট করে এবং যাদেরকে দেখলে যাদের কর্মকাণ্ড তারা যেখানে গেছে সেখানে সর্বনাশ করে ফেলেছে, যে পাত্রে হাত দিয়েছে সেই পাত্রটাকে তারা মানে নষ্ট করে ফেলেছে। এইরকম কিছু লোক দেশের ভিতরে থেকে এবং দেশের বাইরে থেকে সিন্ডিকেশন করে ভারত বিরোধী একটা বক্তব্য মানে তারা দিয়ে যাচ্ছে। এদের ভয়ে সরকার তটস্থ।
তারা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক করতে যাচ্ছে না। আবার একই সঙ্গে ধরেন পাকিস্তানের সঙ্গেও আমাদের যে সম্পর্কটা এই মধ্যে খুব বেশি দরকার, কিছু কিছু প্রোডাক্ট বাই প্রোডাক্ট চীনের সাথেও দরকার। এখন এই বিষয়গুলো আন্তরিকতা নিয়ে সুন্দরভাবে করার জন্য একেবারে কারোর দিকে না তাকিয়ে শুধুমাত্র দেশের কল্যাণে যেভাবে এগুলো দরকার সেটা সরকার দেখাতে পারছেন না। ফলে কি হলো, না ইসলামাবাদ, না বেজিং, না দিল্লি, না ওয়াশিংটন, কেউ খুশি না। আর এর মধ্যে দেখা গেল যে দিল্লিতে প্রধানমন্ত্রীর যে সফর সেটা বাতিল হয়ে গেল। বোঝার চেষ্টা করুন, যখন দিল্লি এবং বেজিং এর মধ্যে যুদ্ধ চলছে, একে অপরকে আক্রমণ করছে, সীমান্তানে এয়ার স্ট্রাইক, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় যে ঋণটি, বৈদেশিক ঋণটি চীন ভারতকে দিল। যে এই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার মানে বিশাল দ্বন্দ্ব, তো ঠিক সেই সময়টাতে মানে যেখানে হুয়াওয়েকে নিষেধ করা হলো এবং চীনের কোম্পানিগুলোতে আমেরিকার যে স্টক মার্কেটগুলোতে সেখানে অ্যাবান্ডন করে দেওয়া হলো, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড় বিনিয়োগ, আমেরিকার বড় বিনিয়োগ চীনে হলো এবং চীনের বড় বিনিয়োগ আমেরিকাতে হলো। যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, নরেন্দ্র মোদীকে খুব বাজে ভাষায় গালাগালি করছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময় জেডি ভ্যান্স তিনি ভারত সফরে উপস্থিত। তারেক রহমান সাহেব যখন বেজিং এ চলে গেলেন, তখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বেজিং সরকারের গুরুত্বপূর্ণ বেজিং এর পররাষ্ট্রমন্ত্রী, তো ওই সভাতে মিস্টার শি যিনি প্রেসিডেন্ট, ইটস এ ফরমাল, মানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে মিস্টার শির যে বৈঠক এটা খুব বেশি হয়ে যায়। এখানে আসলে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিটা একেবারে ফরজ আইন, কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকলেন না, তিনি চলে এলেন দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার জন্য। তো বোঝার চেষ্টা করুন যে পররাষ্ট্র নীতিটা কতটা জটিল। এই অবস্থাতে তারেক রহমান সাহেবের বা সরকারের একেবারে প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দিল্লির সঙ্গে আইদার সম্পর্ক স্থাপন করা ইন ডাইরেক্ট, আদারওয়াইজ এই যে যারা ইউটিউবার আছে, বিভিন্ন যারা কন্টেন্ট তৈরি করে, তাদের কথা মতো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু মাঝামাঝি জায়গাতে এই যে একবার ভারত যাব, একবার যাব না, একবার ভারতের দূত পাঠাবো, আবার সেখানে কোনো নেগোসিয়েশন হবে না, একবার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবো, আবার নিষিদ্ধ করব, আবার সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে আইন সিদ্ধ করার জন্য চেষ্টা চালাবো, একবার শেখ হাসিনাকে চাইবো, তারপরে কামালকে চাইবো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে চাইবো, আবার চাইবো না। এই যে টানা হেসরা, দ্বিধাদ্বন্দ্ব, রাজনীতিতে এই দ্বিধাদ্বন্দ্ব যে কোনো একটা সরকারকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে। এবং তার যে এই সরকার যে এখন দুর্বল হয়ে গেছে মাত্র 4 মাসে, আপনি অবাক হয়ে যাবেন যে বলতে খুব কষ্ট লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 4 মাসে তাদের যে স্পিরিট ছিল, সেটা আপনি মন্দ বলেন যা কিছু বলেন, কিন্তু সেই স্পিরিটে তছনছ হয়ে গেছিল সবকিছু। রিসেট বাটনে চাপ দিয়ে দিলেন, জুলাইকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ বাদ ৪৭ থেকে শুরু করতে হবে, মানে পুরো জিনিসটিকে 4 মাসে তোলপাড় করে দিলেন। এবং সেই ন্যারেটিভের এগেইনস্টে দাঁড়ানোর মতো একটা শক্তি বাংলাদেশে ছিল না প্রথম 4 মাস, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এই 2025 সনে এসে আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কথা বলা হলো। তো সেই দিক থেকে দেখেন গত 4 মাসে সরকার কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। এরপরে প্রথম 4 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধিতা করে সারা বাংলাদেশে একটা জশ্নে জৌলুস তৈরি করে ফেললো। প্রত্যেকটা মানুষ ভারতের সাথে যুদ্ধ করবে, প্রত্যেকটা মানুষ দিল্লি দখল করবে, প্রত্যেকটা মানুষ 7 সিস্টার দখল করবে, তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে গেল। ঠিক সেরকম আপনি দেখেন তো গত 4 মাসে একটা সিঙ্গেল ন্যারেটিভ তৈরি করতে পেরেছে কিনা সরকার। ইট মিনস প্রথম 4 মাস বা 5 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, তার ধারের কাছে বর্তমান সরকার আসতে পারেনি। এর মধ্যে তার এই যে যাকে বলা হয় একটা গুরুত্বপূর্ণ সফর স্থগিত হলো।
আপনাদের মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রথম এরকম একটা সফর স্থগিত হয়েছিল ফ্রান্স, তো উনি দুটো জায়গাতে, প্রথম অপমানটা হয়েছেন গিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, তিনি সেটা দেখা করতে পারলেন না এবং ওখানে তিনি অকারণে ইউলিপ সিদ্দিকের সঙ্গে গন্ডগোল করলেন, ওখান থেকে ওনার কপাল পড়ল। সেকেন্ড, তিনি চেষ্টা করলেন, ফ্রান্সে একটা অনুষ্ঠান ছিল, জলবায়ু অনুষ্ঠান, সেখানে সাইড লাইনে বা আলাদা 1 মিনিটের জন্য হলো তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চাইলেন, যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আগের ছিল, অনেক আগের ছিল। একসাথে তারা অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড়িয়েছেন, কিন্তু তাকে যখন বাদ দেওয়া হলো এবং তিনি সেই অভিমানে, রাগে, ক্ষোভে, অপমানে ফ্রান্স যাওয়া বন্ধ করলেন, ফ্রান্সে গেলেন না এবং ওই দিন থেকে ওনার পতন শুরু হয়ে গেল। কাজে এই যে ভারতে যে উনি গেলেন না বা স্থগিত হয়ে গেল, এটা সরকারের জন্য এই প্রথম একটা অশনি সংকেত, দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল যাকে বলে ডেঞ্জার ইন দ্য ফিল্ড অফ ডিপ্লোম্যাসি। সরকার কিভাবে সামাল দেবে সেটা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।